গভীর রাত্রে টেবিলের ওপর ঝুঁকে বসে উপন্যাসখানা লিখছিলাম। টেবিলের এক কোণে মোমবাতিটা গলদস্যু হয়ে জ্বলছিল। হঠাৎ চোখ তুলে দেখি প্রেত সামনে এসে দাঁড়িয়েছে। কলম রেখে দৃঢ়স্বরে বললাম, আমি পারবো না। প্রেত কাতর চোখে আমার দিকে চেয়ে রইল। মিনতি ভরা গলায় বলল, আপনি দয়া না করলে আমার আর উপায় নেই। মেয়েটা নষ্ট হয়ে যাবে। পাড়ার ছেলেগুলো তার পেছনে লেগেছে। প্রেতের কণ্ঠস্বর ঘষা ঘষা। গ্রামোফোন রেকর্ডে গান শুরু হওয়ার আগে যেরকম শব্দ হয়, অনেকটা সেই রকম। আমি বিরক্ত হয়ে বললাম, তা আমি কি করব? আপনি অন্য কারোর কাছে যান না। প্রেত বলল, আর কার কাছে যাব? সবাই চোর। দয়া করুন। ভূতের কথায় মনটা একটু নরম হলো। সত্যি বটে, আমি দেনার দায়ে লুকিয়ে আছি, কিন্তু তবুও চুরি যে করব না এ বিশ্বাস ভূতেরও আছে। বললাম, আচ্ছা, আপনি ওই মেয়েটাকে কিংবা তার বাপকে আপনার কথা বললেই তো পারেন। তারা নিজের ব্যবস্থা নিজেই করবে, আমাকে কেন? প্রেত একটা গভীর নিঃশ্বাস ফেলল। মোমবাতির শিখা একটু নড়ে উঠল। সে বলল, চেষ্টা কি করিনি? আমাকে দেখেই ভয় হাওয়া করে উঠল। তারপর বাড়িতে রোজা দেখে দাঁড়িয়েছে। ওদিকে আমার যাওয়ার উপায় নেই। রাত প্রায় 12টা। আমি ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। প্রেত সঙ্গে সঙ্গে এসে তক্তার পাশে বসল। করুণ স্বরে বলল, দয়া করো। বড় বিপদে পড়েছি। নমস্কার, নিশাচরি কথা ফিরে এসেছে একটি নতুন পর্ব নিয়ে। আমাদের আজকের নিবেদন ভূত ভবিষ্যৎ। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে প্রেতের চরিত্রে এবং গোপীদুলাল বাবুর চরিত্রে নীল, কমলার চরিত্রে সুস্মিতা। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, যদি আপনাদের এই অডিও প্রেজেন্টেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। শুরু হচ্ছে ভূত ভবিষ্যৎ। বড় বিপদে পড়েছি। আমি একজন সাহিত্যিক, বাজারে নাম হয়েছে, কিন্তু নাম হলেই তো সাহিত্য বাজারে টাকা হয় না। ফলে একদিন যারা বন্ধু ছিলেন তারা মহাজন হয়ে দাঁড়িয়েছেন। আমাকে দেখলেই মুখ ভার করেন কিংবা তাগাদা করেন। বন্ধুত্বের দাক্ষিণ্যে যখন একেবারে শুষ্ক হয়ে গেলাম, তখন স্থির করলাম কলকাতা থেকে অন্তত কিছুদিনের জন্য গা ঢাকা দেব। ভাগ্যক্রমে একজন প্রকাশক একটি উপন্যাস লেখার বরাত দিলেন। কিছু অ্যাডভান্সও আদায় করলাম। সেই অ্যাডভান্স টাকা নিয়ে কলকাতা থেকে সরে পড়েছি এবং পশ্চিমবঙ্গের একটি শহরে জীর্ণ খোলার ঘর ভাড়া নিয়ে বাস করছি। উপন্যাস শেষ না হলে ফিরব না। আমার খোলার ঘরের জানলা ভাঙা, খাপড়ার ছাউনিও নিরবচ্ছিন্ন নয়। আসবাবের মধ্যে একটা তক্তা, নড়বড়ে টেবিল আর একটা টুল। যিনি ঘরটা ভাড়া দিয়েছেন তিনি পাশেই পাঁচিল ঘেরা মস্ত বাড়িতে থাকেন। মহাজনী কারবার তার। এ জগতে মহাজনী কারবার কিংবা পুস্তক প্রকাশকের ব্যবসা না করতে পারলে বেঁচে সুখ নেই। মহাজন নিকুঞ্জবাবুর চোখ দুটো বড় সন্দিগ্ধ। 1 মাসের ভাড়া আগাম নিয়ে থাকতে দিয়েছেন। অল্প দূরে একটা সস্তা ভোজনালয় আছে, সেখানেই আহারাদির ব্যবস্থা করেছি। প্রথম 3 দিন বেশ নির্বিঘ্নে কেটে গেল।
উপন্যাস শুরু করে দিয়েছি। খোলার ঘরে যে উপদেবতার যাতায়াত আছে তা জানতে পারিনি। চতুর্থ দিন রাত্রে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। আমার অভ্যাস বিছানায় শুয়ে একটা বিড়ি না ধরালে আমার ঘুম আসে না। দেশলাই জ্বালতেই চোখে পড়ল কে একজন তক্তার পাশে বসে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। দুটো আগ্রহ ভরা চোখ। চমকে বলে উঠলাম, কে? সঙ্গে সঙ্গে মূর্তিটা মিলিয়ে গেল। আবার দেশলাই জ্বাললাম, কেউ নেই। ভাবলাম ভুল দেখেছি। অনেকক্ষণ ধরে লিখলে এমন হয়, চোখের ভ্রান্তি। বিড়ি পান করে ঘুমিয়ে পড়লাম। আমার স্নায়ু দুর্বল নয়, ভূতের ভয় আমি করি না। ভূত থাকে থাক, তাকে ভয় করবার কোনো কারণ নেই। ভূতের চেয়ে মানুষকেই ভয় বেশি। পরদিন সকালে রাতের কথা মনে রইল না। সারাদিন উপন্যাস লিখলাম। উপন্যাসে প্রেমের প্রগতি দেখাচ্ছি। আমার হিরো একেবারে নিম্ন স্তর থেকে আরম্ভ করেছে। এক ম্যাথর কন্যার প্রতি অবৈধভাবে আকৃষ্ট হয়ে তাকে পৈশাচ বিবাহ করবার জন্য চেষ্টা করছে। কাহিনী বেশ জমে উঠেছে। তারপর রাত্রে যথারীতি তক্তায় শুয়ে বিড়ি সেবনের আগে ঘুমাবার উপক্রম করলাম, কিন্তু ঘুম হলো না। হঠাৎ চটকা ভেঙে শুনলাম ঘষা ঘষা গলায় কে বলছে, কমলের নাকি? অন্ধকারে কিছু দেখা গেল না, কিন্তু মনে হলো যিনি প্রশ্ন করলেন তিনি তক্তার পাশে বসে আছেন। কিছুক্ষণ নীরব থেকে বললাম, আপনি কে? উত্তর এলো, কি বলেছে পরিচয় দিই? যখন বেঁচে ছিলাম তখন নাম ছিল নন্দদুলাল নন্দী। বললাম, খাসা নাম তো। আপনি তাহলে প্রেত? প্রেত বলল, হ্যাঁ, কিন্তু আপনি ভয় পাবেন না, আমার কোনো বদ মতলব নেই। আমি একটা হাই তুলে বললাম, বদমতলব থাকলেও আপনি আমার কোনো অনিষ্ট করতে পারবেন না। আপনি তো হাওয়া। তবে আমি ভয় পেয়ে নিজে নিজের অনিষ্ট করতে পারি বটে। প্রেত নিঃশ্বাস ফেলে বলল, তা বটে। মনে পড়ল দেশলাইয়ের বাক্সটা মাথার উপরেই আছে। সেই দিকে হাত বাড়িয়ে বললাম, আমার সঙ্গে কিছু দরকার আছে কি? প্রেত বলল, দরকার এমন কিছু নয়, কথা কইবার লোক পাই না, আপনি সজাতি, তাই। দেখলাম প্রেতের অবস্থা আমার মতোই। সম্ভবত বন্ধুদের কাছে টাকা ধার নিয়েছে। বিছানায় উঠে বসে দেশলাই জ্বালতে উদ্যত হলাম। সে বলল, দেশলাই জ্বালবেন? কেন, আপনার আপত্তি আছে? হঠাৎ আলো জ্বাললে একটু অসুবিধে হয়। তবে থাক, কাল আপনার চেহারাটা লহমার জন্য দেখেছিলাম, ভালো ঠাহর করতে পারিনি। তা থাক। কিছুক্ষণ চুপচাপ। ভাবলাম বেচারা কথা কইবার লোক পায় না, স্বজাতি পেয়ে আলাপ করতে এসেছে। আমার কিছু বলা কওয়া দরকার। তা আপনি কি কাছে পিঠে কোথাও থাকেন? পাশে পাঁচিল ঘেরা বাগানে পুরনো নিম গাছ আছে, তাতেই থাকি। তাই নাকি? তাহলে আপনিও নিকুঞ্জবাবুর ভাড়াটে। তা কত ভাড়া দিতে হয়? প্রেত রসিকতা বুঝল না, বলল, বাড়ি বাগানখানা একদিন আমারই ছিল, আমার পপতের কাছে নিকুঞ্জ পাল কিনেছি। বটে, তা আপনার প্রপৌত্র বেঁচে আছেন বুঝি? হ্যাঁ,
তার অবস্থা বড় খারাপ হয়ে গেছে। প্রপৌত্র, তাহলে আপনি আন্দাজ ৮০-৯০ বছর আগে ছিলেন কি, তাই তো? সিপাহী যুদ্ধের সময় আমি ছিলাম। মৎস্যন্দির কাছে পয়সা করেছিলাম। ভেবেছিলাম সারা পুরুষ বসে খাবে, কিন্তু প্রেতের কথা শেষ হলো না। আমি অভ্যাস মতো অন্যমনস্কভাবে একটা বিড়ি মুখে দিয়ে ফস করে দেশলাইটা জ্বাললাম। প্রেতের স্তত্রচকিত চেহারাখানা ক্ষণিকের জন্য দেখা গেল, তারপর সে হাওয়ায় মিলিয়ে গেল। আবার হয়তো আসবে ভেবে কিছুক্ষণ বসে বিড়ি টানলাম, কিন্তু প্রেত আর এলো না। তারপর কয়েক রাত্রি তার দেখা পায়নি। এদিকে আমার উপন্যাস দ্রুত অগ্রসর হয়ে চলেছে। হিরো এখন এক রজককন্যার কৌমার্যহানির উদ্যোগ করছে। এরপর আসবে গোপকন্যা। স্থির করেছি এইভাবে ধাপে ধাপে তুলে হিরোকে এক চিত্রা অভিনেত্রীর সঙ্গে বিবাহ দিয়েই ছাড়ব। উপন্যাসের নাম রেখেছি স্বর্গের সিঁড়ি। সেদিন রাত্রে আহারাদির পর বাতি জেলে লিখছিলাম। খুব মন লেগে গিয়েছিল, সময়ের হিসাব ছিল না। মনোজগতে নিরঙ্কুশ ভ্রমণ করতে করতে হঠাৎ পা পিছলে স্থূল জগতে ফিরে এলাম। দেখি টেবিলের অপর পারে দাঁড়িয়ে প্রেত মিটি মিটি হাসছে। আজ প্রেতকে প্রথম ভালো করে দেখলাম। সূক্ষ্ম মূর্তি, তবু চেহারার মধ্যে অস্ফুটতা কিছুই নেই। গায়ে ফিতা বাঁধা মেট যায়, মেটে মেটে রং, সরু পাকানো গোঁফ, চোখ দুটো সজাগ ও প্রাণবন্ত। বয়স আন্দাজ ৫০। নিতান্তই সেকালের বাঙালি চেহারা। প্রেত বলল, কে লেখে না তো? বললাম, উপন্যাস। সে কাকে বলে? আমাদের সময় তো ছিল না। উপন্যাস কি তা বুঝিয়ে দিলে প্রেত আগ্রহে বলল, গলে বকাওলির গল্প, রূপকথা। তা বলুন না, শুনি। সংক্ষেপে গল্পটা বললাম। শুনে ভূত বলল, ছি। বললাম, ছিছি বললে চলবে কেন? এ না হলে বই কাটে না। তা যা হোক, কদিন আসেননি যে? প্রেত বলল, আপনি অদ্ভুত লোক তো। অন্য লোক ভূত দেখলে আঁতকে ওঠে, আপনি গ্রাহ্যই করেন না। বললাম, সে রাত্রে আচমকা দেশলাই জেলেছিলাম, তাই রাগ হয়েছিল বুঝি? রাগ নয়, চমকে গিয়েছিলাম। চমকে গেলে আর শরীর ধারণ করা যায় না। খাতা টেনে নিয়ে বললাম, আচ্ছা আজ আপনি আসুন তাহলে, পরিচ্ছেদ তো শেষ করতে হবে। মাঝে মাঝে আসবেন, গল্প সল্প করা যাবে। আচ্ছা। প্রেত চলে গেল। তারপর প্রেত প্রায় প্রতি রাতেই আসে। কিছুক্ষণ গল্পগুজব হয়, তারপর আসুন বললেই হাওয়ায় মিলিয়ে যায়। এ আমার সাপে বর হয়েছে। এখানে এসে মানুষ প্রতিবেশীর সঙ্গে ইচ্ছা করেই আলাপ পরিচয় করিনি। তার পরিবর্তে যা পেয়েছি তা মোটেই অবাঞ্ছনীয় নয়। প্রেতের সঙ্গে যতটুকু ইচ্ছা মেলামেশা করি, সঙ্গ পিপাসা মিটলেই তাকে চলে যেতে বলি, সে চলে যায়। মানুষ প্রতিবেশীকে এত সহজে তাড়ানো যেত না। আমার ভূতই ভালো। একদিন ভূত জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি সংসার করেছেন? বললাম, সংসার মানে বিয়ে? সর্বনাশ, একলা শুতে ঠাঁই পাই না, আবার শঙ্করাকে ডাকে। ও কার্যটি আমাকে দিয়ে হবে না। ভূত একটু হাসল, কিছুক্ষণ যেন অন্য মনস্ক থেকে হঠাৎ বলল, দেখুন, আপনার সঙ্গে কদিন মেলামেশা করে বুঝেছি আপনি সজ্জন, চোর ছাচন নয়। আমি অনেক দিন থেকে আপনার মতো একজন মানুষ খুঁজছি।
আমার একটা অনুরোধ আছে, আপনাকে রাখতে হবে। ভূত যে নিছক আমার সঙ্গলোভের জন্য নয়, একটা মতলব নিয়ে আমার কাছে ঘোরাফেরা করছে, তা এতদিন বুঝতে পারিনি। বোঝা উচিত ছিল। মুৎসদীর প্রেতাত্মা বিনা প্রয়োজনে কারোর সঙ্গে ঘনিষ্ঠতা করবে এ মনে করাও অন্যায়। সতর্কভাবে বললাম, কি অনুরোধ? ভূত তখন টেবিলের ওপর কোনোই রেখে নিজের ও বংশের ইতিকথা বলতে আরম্ভ করল। আন্দাজ করলাম কাঁকড়া বিছার লেজে যেমন হুল থাকে, অনুরোধটা আছে গল্পের শেষে। নন্দদুলাল নন্দী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের সঙ্গে ব্যবসা করে প্রচুর উপার্জন করেছিল। জমিদারি, বাগান, ক্ষেত, বালাখানা সবই হয়েছিল। তার যখন 53 বছর বয়স, তখন সিপাহী বিদ্রোহের গণ্ডগোল আরম্ভ হয়। এদিকে যুদ্ধ বিগ্রহের সম্ভাবনা বিশেষ ছিল না, কিন্তু যার টাকা আছে তার আশঙ্কার শেষ কোথায়? একদিন গভীর রাত্রিকালে নন্দদুলাল একটি পিতলের ঘটিতে 100 মোহর পুড়ে বাগানের নিম গাছের তলায় পুঁতে রাখল। আর সব যদি চলে যায়, 100 মোহর তো বাঁচবে। সিপাহী বিদ্রোহের হাঙ্গামা এদিকে আসলো না বটে, কিন্তু অরাজকতার সময় হঠাৎ একদিন নন্দদুলালের বাড়িতে ডাকাত পড়ল। নন্দদুলালের হৃদযন্ত্র দুর্বল ছিল। সে বেবাক হার্ট ফেল করে মারা গেল। ডাকাতেরা লুটপাট করে চলে গেল। তারপর ক্রমে দেশ ঠান্ডা হলো, শান্তি শৃঙ্খলাও ফিরে এলো। নন্দদুলাল হিসেবি লোক ছিল, তাই তার আমলে চাল বেশি বাড়িতে পায়নি। তার পুত্র যশোদুলালের আমলে বাবুয়ানি বাড়ল। আগে দোল দুর্গোৎসবের সময় হরিকীর্তন কত কথা হতো, এখন বাই নাচ দেখা দিল। তারপর দস্যুপুত্র বজ্রদুলাল এসে বিলাসিতার চরম করে ছেড়ে দিল। জুতোয় মুক্তোর ঝালর লাগালো, বাইজির পল্টন পুষল, 100 টাকার নোটের ঘুড়ি ওড়ালো। সে যখন পৃথিবী থেকে বিদায় নিল, তখন লক্ষ্মীও বিদায় নিয়েছেন। বাকি আছে শুধু বাগান ঘেরা বাড়িখানা। বজ্রদুলালের পুত্র গোপীদুলাল নিরীহ মানুষ। বাপের ভুক্তাবশিষ্ট ইঁটো পাতায় যতদিন পারল চালালো। শেষ পর্যন্ত তাকে বাড়ি বিক্রি করতে হলো। তারপর গত 20 বছর ধরে গোপীদুলাল বাড়ির বিক্রয় মূল্য নিয়ে এবং সামান্য কাজকর্ম করে অতি দিন অভাবে সংসার চালাচ্ছে। তার স্ত্রীর মৃত্যু হয়েছে। একমাত্র কন্যার বয়স 21, কিন্তু এখনো তার বিবাহ দিতে পারেনি। উপরন্তু কয়েক বছর যাবৎ তাকে দুরন্ত হাঁপানি রোগে ধরেছে। কাহিনী শেষ হলে জিজ্ঞাসা করলাম, তা আপনার প্রপৌত্র মানে গোপীদুলাল বাবু এখানেই থাকেন? প্রেত বলল, হ্যাঁ, বেনে পাড়ার এক ধারে একটা ভাঙা বাড়িতে পড়ে আছে। তাও বেশি দিন নয়, তাকে কালে ধরেছে। আর তো কিছু নয়, গোপীদুলাল মরলে মেয়েটা ভেসে যাবে। বলে করুণ নিঃশ্বাস ফেলল। সন্দেহ হলো প্রেত বুঝি ঘটকালি করছে। মনকে দৃঢ় করে বললাম, দেখুন, আমি আগেই বলছি, বিয়ে করবার মতো অবস্থা আমার নয়। আপনি ও অনুরোধ করবেন না। প্রেত তাড়াতাড়ি বলল, না না, অনুরোধ করছি না। আমি বলছিলাম, আপনি যদি দয়া করে মোহরগুলো গোপীদুলালের কাছে পৌঁছে দেন, তাহলে সে মেয়েটার বিয়ে দিয়ে মরতে পারে। অবাক হয়ে বললাম, মোহরের ঘটি কি এখনো নিমতলায় পোতা আছে নাকি? প্রেত বলল, হ্যাঁ, মরার আগে কাউকে বলে যেতে পারলাম না। যেমন পুঁতেছিল তেমনই পোতা আছে, তাই তো নিম গাছ ছাড়তে পারি না।
কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলাম। আশ্চর্য এই যে ভূতের কথায় তিলমাত্র অবিশ্বাস জন্মালো না। 100 আকবরী মোহর। আকবরী মোহরের দাম কত জানি না, কিন্তু বর্তমানকালে 100 মোহরের দাম 10,000 টাকার কম হবে না। ক্ষীণ কণ্ঠে বললাম, এত সোনা, এর দাম যে অনেক। ভূত বলল, সেই জন্যই তো কাউকে বিশ্বাস করতে পারি না, একা আপনিই ভরসা। চমকে উঠলাম। আমি আমি কি করব? ভূত মিনতি স্বরে বলল, ঘটিটা খুঁড়ে বার করতে হবে, বেশি খুঁড়তে হবে না, হাতখানে খুললেই পাওয়া যাবে। কিন্তু খুঁড়বে কে? আমি? ভূতের চোখ নীরবে অনুনয় জানালো। আমি রেগে বললাম, বেশ ভূত তো আপনি। ও বাগান এখন নিকুঞ্জবাবুর পালের দখলে, সে আমাকে খুঁড়তে দেবে কেন? আর আমি বা তাকে বলবো কি? বলবো, মশাই আপনার বাগানে মোহর পোতা আছে, তাই খুঁড়তে এসেছি। হ্যাঁ। ভূত বলল, না না, আপনি দিনের বেলায় যাবেন কেন? দুপুর রাত্রে চুপি চুপি পাঁচিল ডিঙিয়ে। নিম গাছটা বাড়ি থেকে অনেক দূরে, বাগানের এক কোণে। রাত্রে বাগানে কেউ থাকবে না। আমি বিড়ি ধরবার উপক্রম করলাম। মাফ করবেন, আমার দ্বারা হবে না। রাত্রিবেলা পরের বাগানে যদি ধরা পড়ি, ঠ্যাঙে দড়ি পড়বে। নিকুঞ্জপাল এমনিতেই আমাকে সন্দেহের চোখে দেখে, আমি পারবো না। দেশলাই চাললাম। তারপর কয়েক রাত্রি ভূতের সঙ্গে ঝুলোঝুলি চলল। আমি অটল, ভূতও নাছোড়বান্দা। আমি যত বলি পারবো না, ভূত ততই বলে। দয়া করো। যে রাত্রি দৃশ্য নিয়ে আরম্ভ করেছিলাম, তারপরে কয়েক রাত্রি কেটে গেল। হঠাৎ দেশলাই জ্বালিয়ে ভূতকে তাড়াবার চেষ্টা করলাম, কিন্তু ভূতের এখন দেশলাই অভ্যাস হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গেলেও আবার ফিরে আসে এবং কাতর কণ্ঠে বলে, দয়া করো, সৎ বংশের মেয়ে নষ্ট হয়ে যাবে। আমার অবস্থা সঙ্গীন হয়ে উঠল। রাত্রে ঘুম নেই, সারা রাত্রি ভূতের সঙ্গে তর্ক করছি। উপন্যাস লেখা বন্ধই হয়ে গেছে। একদিন মরিয়া হয়ে বললাম, বেশ, রাজি আছি, কিন্তু আমাকেও মোহরের ভাগ দিতে হবে। ভূত অনেকক্ষণ বিবেচনা করে বলল, বেশ, আপনি 5% দালালি পাবেন, 5খানা মোহর আপনার। তারপর আর না বলবার উপায় রইল না। 5খানা মোহর মানে 500 টাকা। 500 টাকার জন্য অতি বড় দুঃসাহসিক কাজ করবেন না এমন সাহিত্যিক কয়জন আছে? আমার দুঃখ এই যে বাকি 95টি মোহর হজম করতে পারবো না। পেটের দায়ে কুৎসিত উপন্যাস লিখি বটে, কিন্তু চুরি করতে পারবো না। তাছাড়া চুরি করে যাব কোথায়? নন্দদুলাল মুচ্ছন্দির হাত এড়াবো কি করে? রাত 2:30টার সময় প্রেতের অনুগামী হয়ে বেরিয়ে এলাম। আকাশে কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ ছিল। তারই আলোয় পাঁচিল টপকে নিকুঞ্জপালের বাগানে গিয়ে ঢুকলাম। ভূত দেখে যা হয়নি তাই হলো। বুকের ভিতর দুমদাম শব্দ হতে লাগলো। ভূত দেখিয়ে দিল, এক স্থানে কয়েকটা কোদাল শাবল পড়ে রয়েছে। একটা কোদাল তুলে নিলাম। ভূত পথ দেখিয়ে নিম গাছের তলায় নিয়ে গেল। নিম গাছ তলায় একটা স্থানে আঙুল নির্দেশ করে ভূত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তদারক করতে লাগলো। আমি খুঁড়তে আরম্ভ করলাম। চারিদিকে নিশুতি, কোথাও সারা শব্দ নেই। মনে হলো আমিও মানুষ নই।
কোনো স্বপ্ন সংকুল সূক্ষ্ম জগতের বাসিন্দা। আধ ঘন্টার মধ্যে ঘটি নিয়ে নিজের ঘরে ফিরে এলাম। ঘটির গায়ে সবুজ রঙের কলঙ্ক, কিন্তু ভিতরে 100 নিষ্কলঙ্ক আকবরী মোহর ঝকমক করছে। কি বলেছিলাম? আমার গায়ে তখন কাল ঘাম ঝরছে। ফস করে দেশলাই জ্বালিয়ে আমি একটা বিড়ি ধরালাম। ভূতকে বেশি আশকারা দেওয়া ভালো নয়। পরদিন সকালবেলা আবার ঘটি খুলে দেখলাম, স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়, সত্যিই 100 মোহর। তার মধ্যে থেকে 5টি সরিয়ে রেখে 95টি পুটলিতে বেঁধে নিয়ে বাইরে গেলাম। আর দেরি নয়, সোনার মোহ বড় মোহ। বেশিক্ষণ কাছে রাখলে হয়তো লোভ সামলাতে পারবো না। বেনেপাড়ার এক প্রান্তে গোপী দুলালের বাড়ি খুঁজে বের করলাম। নোনা ধরা, চটা ওঠা বাড়ি। তার সামনে ঝাঁকড়া চুলো একটি ছোকরা শীষ দিতে দিতে পায়চারি করছে। আমি দরজার কড়া নাড়তেই ছোকরা আমার দিকে অপাঙ্গ দৃষ্টি নিক্ষেপ করে সরে পড়ল। একটা মেয়ে এসে দরজা খুলে দিল। তারপর অপরিচিত ব্যক্তি দেখে একটু ভিতর দিকে সরে গিয়ে নত নেত্রে দাঁড়ালো। স্থলিত স্বরে বলল, কাকে চান? বাবা বাড়ি নেই। বুঝলাম গোপী দুলালের আইবুড়ো মেয়ে। গায়ের রং ফর্সা, মুখখানি নরম ও সুশ্রী, সর্বাঙ্গে ভরা যৌবন, কিন্তু চোখ মুখে আতঙ্ক, যেন নিজের যৌবনের ভয়ে সর্বদা স্ত্রত্বচকিত হয়ে আছে। পরিধানে বোধ করি বাপের একখানা অর্ধমলিন ধুতি। গায়ে ব্লাউজের অভাব ঢাকা দেওয়ার জন্য আঁচলটা বুকের ওপর 2 ফের করে জড়ানো। আমার কণ্ঠ যেন কে চেপে ধরল। গলা ঝাড়া দিয়ে বললাম, এটা কি গোপী দুলাল বাবুর বাড়ি? হ্যাঁ। তিনি বাড়ি নেই, কখন ফিরবেন? হাসপাতালে গেছেন, ফিরতে বোধহয় দেরি হবে। ও। আমি একটু চিন্তা করে বললাম, তার সঙ্গে আমার বিশেষ দরকার ছিল। আমি ওবেলা আবার আসব, ওনাকে বলে দিও। হ্যাঁ। মেয়েটি চকিতে চোখ তুলল। আচ্ছা। আমার খোলার ঘরে ফিরে গিয়ে একটার পর একটা বিড়ি টানতে লাগলাম। মাথা গরম হয়ে উঠল। 2 বান্ডিল বিড়ি নিঃশেষ হয়ে গেল। ভয় চকিত যৌবন, দুঃসহ অসহায় যৌবন, আপনার মাংস হরিণীর বৈরী। ভূতের সঙ্গে পরামর্শ করতে পারলে ভালো হতো, কিন্তু ভূত দিনের বেলা আসে না। বিকালে আবার গেলাম। এবার দালালির মোহর 5টিও নিয়ে গেলাম। মেয়েটি দরজা খুলে দিল, বলল, বাবার শরীর বড় খারাপ, দেখা করতে পারবেন না। কি দরকার আপনার? তার ঠোঁট কেঁপে উঠল। হঠাৎ জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? ত্রাস বিস্ফারিত চোখ তুলে মৃদু কণ্ঠে সে বলল, কমলা। আমি বললাম, কমলা, তোমার বাবাকে বলো আমার কাছে তার কিছু টাকা পাওনা আছে, সেটাই দিতে এসেছি। দরজার ছায়া অন্ধকার থেকে সে বিহল চোখে আমার দিকে তাকালো, তারপর ছায়ার মতো অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, আসুন। গোপী দুলালবাবু বিছানায় অর্ধপ্রবিষ্ট হয়ে হাঁপাচ্ছিলেন। অকালবদ্ধ জীর্ণ মানুষ, চোখে উৎকণ্ঠা ভরা ক্লান্তি। আমি পাশে বসার পর বললেন, আপনাকে টাকা পাওনা আছে মনে পড়ে না তো?
আমি বললাম, টাকার কথা পরে বলবো, এখন আমার একটা প্রস্তাব আছে। আমি আপনার স্বজাতি, ভদ্র সন্তান, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। গোপীদুলাল দিশেহারা হয়ে গেলেন। আমি বিস্তারিতভাবে নিজের পরিচয় দিলাম। তার হাঁপানি যেন আরও বেড়ে গেল। শেষে বললেন, কমলার বিয়ে দিতে পারবো, এ আমার আশার অতীত। আমার তো পয়সা নেই। আছে বই কি, এই যে, বলে আমি পুঁটলি খুলে 100 মোহর তার সামনে ঢেলে দিলাম। কমলাকে বিয়ে করেছি। শ্বশুরমশাই কিন্তু টিকলেন না। বিবাহের পরের দিনই মারা গেলেন। আকস্মিক ভাগ্যোন্নতি তার সহ্য হলো না। কলকাতায় ফিরে এসে বন্ধুদের ঋণ শোধ করেছি। পুস্তক প্রকাশকের ব্যবসা ফাঁদবার আয়োজন করছি। উপন্যাসখানা ছিঁড়ে ফেলেছি। এবার একখানা রোম্যান্সে ভরা ভদ্র উপন্যাস ধরব, যা পড়ে কমলা লজ্জা পাবে না। নন্দদুলালের সঙ্গে আর একবার মাত্র দেখা হয়েছিল। আমি বলেছিলাম, কি, কেমন, খুশি হয়েছেন তো? নির্লজ্জ প্রেত চোখ টিপে মুচকি হেসেছিল। দালালিটা একটু বেশি নিয়েছ। ভূতের কৃপায় আমার ভবিষ্যৎ এখন বেশ উজ্জ্বল। শুনছিলেন ভূত ভবিষ্যৎ, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে প্রেতের চরিত্রে এবং গোপীদুলাল বাবুর চরিত্রে নীল, কমলার চরিত্রে সুস্মিতা। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচরি কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসব ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচরি কথা।